আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের তারুণ্যের চতুর্থ পর্বে। আজকের তারুণ্যে আমরা কথা বলি তরুণদেরকে নিয়ে, তরুণদের কাজ, তাদের সফলতা, তাদের ব্যর্থতা, তাদের অবদান, সমাজে তাদের অবদান ইত্যাদি বিষয় নিয়ে। সো আজকের তারুণ্যের অলরেডি 3টি পর্ব আমরা অন এয়ার করেছি আমাদের এই ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো আমাদের চতুর্থ পর্বে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন উইমেন অ্যাক্টিভিস্ট। তো আমাদের সাথে আছেন আনিকা সুবাহ আহমেদ উপমা। তিনি এভলিউশন 360 এর প্রেসিডেন্ট এবং ফাউন্ডার। তিনি কাজ করছেন জেন্ডার এবং ইউথ অ্যাক্টিভিস্ট হয়ে এসডিজি লক্ষ্যমাত্রাগুলো অর্জনে। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতিসংঘের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং বর্তমানে কর্মরত আছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে। সো উইদাউট এনি ফার্দার ডু, ওয়েলকামিং মিস উপমা আহমেদ। সো ওয়েলকাম আপু। Thank you, Rafi. Thank you for such a warm introduction. And thanks to YSSC for the invitation. অলসো থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। সো আপু কেমন আছেন? এই তো এখন আসলে সিচুয়েশনটা এরকম যে ভালো থাকাটাও একটু ডিফিকাল্ট, বাট তারপরেও চেষ্টা করছি যতটুকু সম্ভব সেফ থাকতে, ভালো থাকতে। সো আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, এটাই আমাদের সবার চেষ্টা করা উচিত। তারপর আপনি যেহেতু অনেকগুলো অর্গানাইজেশনের সাথে হোক বা অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন, তো আমি আপনাকে আজকে শুরুতে যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে আপনার নিজের প্রতিষ্ঠাকৃত অর্গানাইজেশন এভলিউশন 360 নিয়ে। তো এভলিউশন 360 জার্নিটা যদি একটু বলতেন কিভাবে শুরু করা হলো। আমি যতদূর জানি এটা শুরু হয়েছে আপনি যখন স্টুডেন্ট অবস্থায় আর কি। তো তখন কিভাবে প্ল্যানটা আসলো বা জার্নিটা কিভাবে শুরু, যদি একটু বলতেন। ইয়েস, ডেফিনেটলি। এভলিউশনের জার্নি যদি আমি বলতে চাই, তাহলে আমার আরেকটা বিষয় ছোট্ট করে বলতে হবে যে আমার যেই জার্নিটা, আমার পার্সোনাল অ্যাফিলিয়েশনটা ইউএন এর সাথে কিভাবে আমার যুক্ত হওয়া বা প্রজেক্টে কাজ করা। সো 2016 সালে ইউএন একটা ফেলোশিপ আমি পাই, যেখানে প্রায় 4,000 মানুষ অ্যাপ্লাই করেছিল। সো অল ওভার বাংলাদেশ, অল ওভার বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, সব দেশ থেকে মানুষজন অ্যাপ্লাই করেছিল। সেখানে প্রায় 4,000 পার্টিসিপেন্ট ছিল এবং সেখানে আউট অফ দোজ 4,000 অ্যাপ্লিকেন্টস, 3টা ধাপের প্রক্রিয়া পার হওয়ার পর 120 জন অ্যাম্বাসেডর সিলেক্ট করা হয় বা গ্লোবাল চ্যাম্পিয়ন সিলেক্ট করা হয় ইউএন ওয়েমেন থেকে। সো তখন আসলে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আসলে চিন্তা করিনি যে আমি কখনো সিলেক্টেড হব বা কাজ করার সুযোগ হবে। বাট 3টা ধাপের প্রক্রিয়া পার হওয়ার পর আমি দেখলাম যে আই গট সিলেক্টেড, অ্যান্ড আই ওয়াজ দ্য ওনলি অ্যাম্বাসেডর ফ্রম বাংলাদেশ। সো বাংলাদেশ থেকে আমি একাই প্রতিনিধিত্ব করছিলাম জাতিসংঘের সেই ইভেন্টটায়, প্রজেক্টটায়, এবং সেটা প্রায় 1.5 বছর কন্টিনিউ হয়েছে। তো সেখানে আমার অনেক ধরনের কাজ করতে হয়েছে, অনেক ধরনের ইভেন্ট করতে হয়েছে। তো তখন বেসিক্যালি আমার মনে হলো যে আমার বেশ কিছু অ্যাসাইনমেন্ট আসছে, ইনস্ট্রাকশনস আসছে হেডকোয়ার্টার থেকে, যেটা আমার করা লাগছে। সো ইন দ্যাট কেস আমি চিন্তা করলাম যে আসলে আমি একা একা যদি মুভ করি তাহলে ডেফিনেটলি আমি কিছু জিনিস অ্যাচিভ করতে পারবো। বাট যদি আমি আরো কিছু মানুষকে নিয়ে বা আরো কিছু ইউথ কে নিয়ে আমি মুভ করি বা কাজ শুরু করি, তাহলে আই গেস আমার জার্নিটা আরো অনেক বেশি দূর যাবে এবং হয়তো বা আমি আরো অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবো এই পুরা প্রসেসটাতে। সো মাই objective was not basically getting recognition from UN only. আমার অবজেক্টিভটা ছিল সবাইকে নিয়ে একসাথে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমার মতো আরো হাজারো স্টুডেন্টস যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, তারা পড়াশোনার পাশাপাশি এমন একটা প্ল্যাটফর্ম পাক যেখানে তারা ইন্টারন্যাশনালি কিছু অ্যাফিলিয়েশন পাবে, ভলেন্টিয়ারিং অপরচুনিটিস পাবে এবং অ্যাট দ্য সেম টাইম কমিউনিটিতে তারা কন্ট্রিবিউট করারও সুযোগ পাবে। সো সেখান থেকেই বেসিক্যালি এভলিউশন 360-র পথ চালনা শুরু, এবং তখন আমরা শুরু করি প্রায় 15 জন নিয়ে। কিন্তু এখন এভলিউশনে প্রায় 500 জন মেম্বার্স আছে অল ওভার বাংলাদেশ, এবং আমরা ইন্টারন্যাশনালিও মোটামুটি কাজ করছি। সো দ্যাটস ইট। সো আপনারা যেহেতু বললেন যে আসলে কিছু কাজ করছেন, তো হোয়াট আর দ্য রানিং প্রজেক্টস ইউ আর রানিং রাইট নাও, যেহেতু প্যান্ডেমিক চলছে? ইয়েস, প্যান্ডেমিকের কারেন্টলি আমাদের বেশ কিছু প্রজেক্ট চলছিল, যেমন হি ফর শি একটা প্রজেক্ট ছিল আমাদের, যেটা কিনা আমরা বি দ্য চেঞ্জ ক্যাম্পেইন নামে লোকালি রেপ্লিকেট করছিলাম, হি ফর শি ক্যাম্পেইনটা। সো সেখানে আমরা ছেলে এবং মেয়ে টিনেজ
বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছি, যেমন বয়েজ স্কুল এবং গার্লস স্কুলে আলাদা করে আমরা প্রজেক্টটা রান করতাম। গার্লস স্কুলে আমরা সেলফ ডিফেন্স ট্রেনিং করাতাম উইথ দ্য হেল্প অফ এক্সপার্ট ট্রেনার্স, এবং বয়েজ স্কুলে আমরা কনসেন্ট এবং অ্যাটিটিউড টুয়ার্ডস অপোজিট জেন্ডার এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস সেশনস রেজ করতাম। কেননা আমরা জানি যে আসলে আমাদের সোসাইটিতে যতই রেপ বা ভায়োলেন্স বা যা কিছুই হচ্ছে, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের মেন্টালিটিতে সমস্যা, ঠিক আছে? এবং মেন্টালিটির সমস্যাটা আসলে ছোটবেলা থেকেই ক্রিয়েট হয়ে যায়, এটা আসলে এমন না যে একদিনে ওভারনাইট হয়ে যায় না। সো ছোটবেলা থেকে ওই 14-15 বছর বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে তখন একটা বাচ্চাকে যেভাবে যা বোঝানো হবে সে অ্যাকচুয়ালি পরবর্তীতে 10 বছর পর সেটাই রিফ্লেক্ট করবে তার অ্যাক্টিভিটিস অ্যাকশনে। সো সেখান থেকেই এই কারণে 14-15 বছরের বাচ্চাদেরকে আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি কনসেন্ট সেশন বা অপোজিট জেন্ডারের সাথে কিরকম অ্যাটিটিউড করতে হবে, SDG 5 জিনিসগুলো নিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতাম। সো ওইটা একটা ছিল হি ফর শি। অ্যান্ড আরেকটা রানিং প্রজেক্ট ছিল হচ্ছে গিয়ে ইউনিসেফের, যেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউসের এগেনস্টে, সেটা হচ্ছে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। আমরা একদম নার্সারি থেকে শুরু করে তোমার ক্লাস 3-4 এর বাচ্চাদেরকে নিয়ে এই স্পেসিফিক ওয়ার্কশপটা করতাম, তাদেরকে বোঝানোর জন্য যে হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ। বিকজ অ্যাজ উই ক্যান সি ইন আওয়ার সোসাইটি, আমরা প্যারেন্টসরা খুব একটা ওপেনলি এই জিনিসগুলো ডিসকাস করতে পারি না। এখন কিছুটা পরিবর্তন আসছে, বাট ছোটবেলা থেকে আমরা নিজেরাও দেখে এসেছি যে খুব একটা ওপেন আসলে প্যারেন্টসরা হতে পারছে না এই জিনিসটাকে নিয়ে। সো এটা আপনার চাইল্ড যে সোশ্যাল যে স্টিগমাটা, এই সোশ্যাল স্টিগমাটা ব্রেক করার জন্য কি করা যেতে পারে আর কি? এক্স্যাক্টলি, স্টিগমাটা ব্রেক করার জন্যই আমরা এটা শুরু করি এবং উই গট আ হিউজ রেসপন্স সেটা থেকে। কিন্তু প্যান্ডেমিকের কারণে আসলে আমাদের এই দুইটার ক্যাম্পেইনই থেমে যায়, বিকজ এই দুইটাই অফলাইন ছিল, ফিজিক্যাল ছিল। এরপরে প্যান্ডেমিকের শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কিছু অ্যাওয়ারনেস স্প্রেডিং ইভেন্ট ছিল, অ্যাওয়ারনেস স্প্রেডিং ক্যাম্পেইন, যেটা আমরা ইউএনভি ইন্ডিয়ার সাথে করেছিলাম। অল ওভার বাংলাদেশ অনেক ভলেন্টিয়ার সেখানে পার্টিসিপেট করেছে একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনে, সেটা কোভিড-19 এগেনস্টে অ্যাওয়ারনেস স্প্রেডিং একটা ক্যাম্পেইন ছিল। বাট এটার পাশাপাশি আমরা আমাদের যে প্যাট্রোনাইজার আছে মানুষের জন্য ফাউন্ডেশন, সো মানুষের জন্য ফাউন্ডেশনের সাথে আমরা একটা ওয়েবিনার সিরিজ করি থ্রু আউট দিস প্যান্ডেমিক, এবং সেই ওয়েবিনার সিরিজটা আসলে ফোকাসড অন মেন্টাল হেলথ। সো মেন্টাল হেলথ, এখন লকডাউনে আমরা বাসায় আটকে আছি অ্যান্ড অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, ইভেন ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্সও কিন্তু অনেক বেশি রেইজ হয়ে গেছে এই লকডাউনের কারণে। সো এই কারণে সব কিছু মিলিয়ে আসলে স্টুডেন্ট হোক কিংবা অ্যাডাল্ট হোক বা যেই হোক, খুব একটা ডিসঅর্ডার্ড সিচুয়েশনে আছে মেন্টালি। সো সেই কারণেই আসলে হচ্ছে বেসিক্যালি আমাদের মেন্টাল হেলথের ক্যাম্পেইনটা করা, এবং মেন্টাল হেলথ রিলেটেড বেশ কিছু ওয়ার্কশপস আমরা করেছি, বেশ কিছু ওয়েবিনার্স করেছি, সার্টিফাইড ওয়েবিনার্স করেছি আমাদের কাউন্সিলরদেরকে নিয়ে এবং বিভিন্ন প্যানেল মেম্বারদেরকে নিয়ে। সো সেটা আমাদের মেন্টাল হেলথ ক্যাম্পেইনে ছিল। এবং এটা ছাড়াও আমরা কোভিড এফেক্টেড কিছু লোয়ার ইনকাম ফ্যামিলিজকে সাপোর্ট করার একটা প্রজেক্ট করছি। সো সেখানে আমাদের টার্গেট আছে একটা বড় নাম্বার, প্রায় 1000 ফ্যামিলিজকে সাপোর্ট করা খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে। তো সেটার কারণে আমরা একটা ইভেন্ট লঞ্চ করি, একটা অনলাইন ইভেন্ট, সেটা হচ্ছে গিয়ে ট্যালেন্ট ট্রানজিশন 2020। রিসেন্টলি সেটা আমরা শেষ করতে পেরেছি সাকসেসফুলি, এবং সেটা ছিল একটা ফান্ড রেজিং ক্যাম্পেইন, কারণ ওখানে যে রেজিস্ট্রেশন ফিটা ছিল সেটাই আমরা ইউজ করছি বেসিক্যালি আমাদের কোভিড এফেক্টেড ফ্যামিলিজদেরকে সাপোর্ট করার জন্য। সো এখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে বিভিন্ন সেগমেন্টে, ফটোগ্রাফি, রাইটিং, দেন ড্রয়িং এবং বিভিন্ন সেগমেন্টসে, এবং তার সাথে সাথে তারা সার্টিফিকেশনও পাচ্ছে, একটা পার্টিসিপেশন সার্টিফিকেট, অ্যাওয়ার্ড পাচ্ছে, যেখানে প্রাইজ মানি 8,000 টাকার একটা আছে টোটাল। সো সেটার পাশাপাশি তারা আসলে সোসাইটি বা কমিউনিটিতে কন্ট্রিবিউট করারও একটা সুযোগ পাচ্ছে, যে তারা যে রেজিস্ট্রেশন ফিটা দিয়েছে সেটা দিয়ে মানুষের ভালো হচ্ছে। সো অন দ্য হোল আমরা চেষ্টা করেছি কিছু ইনোভেটিভ জিনিস করতে, বিকজ লকডাউনে আসলে ঘরে বসে কতটুকু করা সম্ভব আমরা জানি না, বাট উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ডু আওয়ার লেভেল বেস্ট। ওকে, সো ইউ আর ডুইং রিয়েলি গ্রেট ওয়ার্কস। তো আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ফেমিনিজম খুবই একটা বাজওয়ার্ড রিসেন্ট টাইমে। তো এই বাজওয়ার্ডটাকে আপনি কিভাবে ডিফাইন করেন, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইট মিনস? ওকে, সো বেসিক্যালি ফেমিনিজমের কথা এটা আমি সবসময় বলি, সব জায়গায় বলি যে ফেমিনিজম আসলে এখন আমরা দেখছি যে জিনিসটা রিসেন্টলি মানুষ এক একজন এক একভাবে পোর্ট্রে করছে, which is very confusing for the young people to understand what it actually means.
সো এই জিনিসটা আসলে আমি বলবো এটা হচ্ছে একটা ফিলোসফি। ফেমিনিজম জিনিসটা হচ্ছে একটা ফিলোসফি, একটা আদর্শ। সো এখানে যে কোনো ফিলোসফির যেরকম কয়েকটা শাখা প্রশাখা থাকে, কয়েকটা থিওরি থাকে, কয়েকটা ওয়েভ থাকে, ফেমিনিজমেরও কিন্তু কয়েকটা থিওরি আছে, কয়েকটা ওয়েভস আছে। এখন ফেমিনিজম অন দ্য হোল সাপোর্ট করা ডাজন্ট মিন যে আমি সবগুলা ওয়েভ বা সবগুলা ব্রাঞ্চকে সাপোর্ট করছি, ঠিক আছে? সো দের আর ডিফারেন্ট টাইপস অফ ফেমিনিজম। আমি যেটা সাপোর্ট করি, অ্যান্ড আই সে দ্যাট আই অ্যাম আ প্রাউড ফেমিনিস্ট। সো সেই ফেমিনিজমের যেই সংজ্ঞাটা আমি বলবো সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে this feminism is not about making women superior. This feminism is about making men and women equal. So এই ফেমিনিজমটা হচ্ছে ইকুয়ালিটি, এবং this feminism is actually representing humanity. সো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাকচুয়াল ফেমিনিজম যেটা। আর অনেকে আছে খুব র্যাডিক্যাল প্র্যাকটিস করে, সেটা হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম। যেহেতু আমি বললাম অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো ওয়েভস আছে, তো র্যাডিক্যাল ফেমিনিজমকে আমরা সাধারণত ফেমিনাজি ওয়ার্ডটা দিয়ে এক্সপ্রেস করে থাকি। সো ইউ হ্যাভ টু নো যে আসলে ফেমিনাজি কোনটা আর ফেমিনিজম কোনটা। এখন আমি ফেমিনিজমের এক্সাম্পল যদি দিতে চাই, বেগম রোকেয়া ওয়াজ দ্য বেস্ট ফেমিনিস্ট, ঠিক আছে? অ্যান্ড এরকম আরো হাজার হাজার ফিমেল সায়েন্টিস্ট আছেন, হাজার হাজার উইমেন আছে যারা বিভিন্ন ক্যারিয়ারে, বিভিন্ন অকুপেশনে নিজেরা অনেক ভালো করছে। সো দে আর বেসিক্যালি এপিটোম অফ ফেমিনিজম অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। সো এটাই আমি মনে করি। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের যে রেশিওটা, আচ্ছা উইমেন এম্পাওয়ারমেন্টের যে রেশিওটা বাংলাদেশে, এটা ফার্স্ট ফিউ ইয়ার্সে খুবই ভালোভাবে এক্সপ্লোর করেছে বা শাইন করেছে আর কি। তো আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা অনেক আগে সেভাবে প্রচলিত ছিল না, কিন্তু রিসেন্ট টাইমস দেখা যাচ্ছে মানে রেশিওটা খুবই বৃদ্ধি পেয়েছে। তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। ওকে, সো উইমেন এম্পাওয়ারমেন্ট আসলে এটা আমি বলবো এটা নতুন তেমন কিছু না, যদিও আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি জিনিসটা খুব একটা বাজওয়ার্ড হয়ে গেছে বা মানুষ অনেক কথা বলছে। বাট আই উড সে ফেমিনিজম অর উইমেন এম্পাওয়ারমেন্ট ওয়াজ দেয়ার সিন্স দ্য ভেরি বিগিনিং। একদম আমি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টাইমের কথা বলি, তখনকার দিনেও কিন্তু খাদিজা রহমতুল্লাহ সাল্লাম ওয়াজ এম্বডিমেন্ট অফ উইমেন এম্পাওয়ারমেন্ট। শি ওয়াজ আ বিজনেস লেডি। সো তখনকার দিন থেকে কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে এম্পাওয়ারমেন্টটা শুরু হয়। বাট এইটা নিয়ে কিছু একটা কন্ট্রোভার্সি আছে যে একটা গ্রুপ অফ পিপল হয়তো মনে করে যে রিলিজনে আমাদের এম্পাওয়ারমেন্ট অ্যালাউড না, বা এটা আসলে মানে অ্যাকসেপ্টেবল না, উইচ ইজ ভেরি রং আই উড সে। সো কারণ নবীজি নিজে এম্পাওয়ারমেন্ট এনকারেজ করে গেছেন। সো এম্পাওয়ারমেন্ট ইজ কন্টিনিউইং ফ্রম দেন অন। কিন্তু আমাদের একটা টাইমে যেটা ছিল যে কয়েক বছর আগেও there were people who discriminated between men and women, এবং আমাদের কিছু ট্র্যাডিশনাল ব্যারিয়ার আছে সোসাইটিতে, যেটার কারণে আসলে একটা মেয়ের এম্পাওয়ারমেন্ট হওয়াটা খুব ইজি একটা কিছু না। যে একটা ছেলের এম্পাওয়ারমেন্ট হওয়ার, একটা মেয়ের এম্পাওয়ারমেন্ট হওয়া, কিন্তু এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলা প্রবলেমস ফেস করতে হয় মেয়েদের। যেমন রাত্রে যদি বের হতে চায় একজন ফিমেল এন্টারপ্রেনার এবং একজন মেল এন্টারপ্রেনার, দুইজনের কথা যদি আমি ধরি, একটা ছেলে যেরকম রাত 10টার সময় কোন একটা প্রোডাক্ট ডেলিভারি বা অফিসে যেতে তার যেরকম ইজি হবে, একটা ফিমেল এন্টারপ্রেনার তার বাসা থেকে তাকে কতটুকু রেস্ট্রিকশন দেওয়া হবে কিংবা কতটুকু তাকে অ্যালাউ করা হবে সেখানে যাওয়ার, ওই রকম একটা টাইমে, রাত্রের টাইমে, দ্যাটস কনসার্ন। সো এই ধরনের কিছু ট্রেডিশনাল ব্যারিয়ার্স আমাদেরকে ফেস করতে হয় ফিমেলসদেরকে, যেটার কারণেই আসলে উইমেন এম্পাওয়ারমেন্টটা ইটস নট দ্যাট ইজি। এটার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক পারসিস্টেন্সি, অনেক হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমেই দেখা যায় একটা মেয়ে বা একটা এন্টারপ্রেনার আস্তে আস্তে হচ্ছে ফ্লারিশ করে। সো এই জিনিসটা আমি বলবো দের ইজ আ লিটল বিট অফ ডিসক্রিমিনেশন গোয়িং অন ইন সোসাইটি, যেটাকে আসলে ইকুয়ালাইজ করার জন্য বা যেটাকে দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, সেটা অ্যাডভোকেসির মাধ্যমে হোক বা বিভিন্ন সাপোর্ট দেওয়ার মাধ্যমে হোক। সো এবং আরো অনেক অর্গানাইজেশন কাজ করছে এই জিনিসটা নিয়ে, ওয়াইএসসিসিও কাজ করছে, বেশ এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কিছু করছে। সো এই জিনিসগুলো আই থিঙ্ক দিস ইজ দ্য মেইন অবস্টেকল উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, সো উইমেন এম্পাওয়ারমেন্ট যেহেতু বৃদ্ধি পাচ্ছে, মানে পাশাপাশি কিন্তু নারী উদ্যোক্তাদের যে রেশিওটা এটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে। আমরা 2-1 বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম যেটা হচ্ছে উইমেন অ্যাজ জব ক্রিয়েটার্স। তো আমরা সকল যারা রিনাউন্ড উইমেন এন্টারপ্রেনার আছেন ওনাদেরকে নিয়ে এসেছিলাম আমাদের একটা ইভেন্টে। সো ওনারা সেশন নেন,
সবচেয়ে এক্সাইটিং যে ব্যাপারটা, যারা পার্টিসিপেন্ট ছিল তাদের প্রায় 80-90% ছিল উইমেন। তো তারা সবাই উইমেন এন্টারপ্রেনারশিপের জন্য অনেক এক্সাইটেড এবং তারাও কন্ট্রিবিউট করতে চান, উদ্যোক্তা হতে চান। সো আই থিঙ্ক দ্যাটস দ্য বিউটি অফ উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ। আসলে খুবই মানে খুশি হই জিনিসটা দেখে যে আমরা যখন এন্টারপ্রেনারশিপ রিলেটেড কোনো সামিট করি বা কিছু করি তখন দেখি যে মেয়েরা আসলে এত ইন্টারেস্টেড এবং তারা এত এনথুসিয়াস্টিক বিষয়টা নিয়ে, যে আগে একটা সময় ছিল যখন সবাই চিন্তা করতো যে আমরা চাকরি করব, বাট এখন কিন্তু মেয়েদের মধ্যে সবার মধ্যে আছে, বাট স্পেশালি মেয়েদের মধ্যে আমি জিনিসটা একটু বেশি দেখেছি যে আমি চাকরি দিব। সো দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড আর কি। সো দ্যাটস ভেরি ইন্সপায়ারিং। এক্স্যাক্টলি। সো আপু, আপনি তো বাংলাদেশকে বেশ কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বা ইন্টারন্যাশনালি বেশ কিছু জায়গায় রিপ্রেজেন্ট করেছেন। সো আই মিন, হাউ ডাজ ইট ফিল টু রিপ্রেজেন্ট ইউর ওন কান্ট্রি? ওয়েল, ডেফিনেটলি ইট ফিলস অ্যামেজিং। আমি বলবো প্রত্যেকবার যখনই আমি কোনো ইন্টারন্যাশনাল সেশন বা কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি আমি প্রাউডলি বলি যে আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ, এভরি টাইম আই গেট গুজ বাম্পস। হ্যাঁ, সো ওই ফিলিংটা আসলে আমার এভরি টাইম হয়। ওই যে একদম ইউএন এর প্রথম চ্যাম্পিয়নশিপ রেজাল্টের টাইমে যখন আমি বাংলাদেশের পাশে আমার নাম লেখা দেখেছিলাম, তখন আমি যে গুজবাম্পসটা পেয়েছিলাম। সো এভরি টাইম when I represent Bangladesh in any sort of international platform, আমি আসলে সেম টাইপ অফ ফিলিংটা পাই। সো এটা একটা বিষয়, অ্যান্ড ডেফিনেটলি ইট ফিলস অ্যামেজিং। কিন্তু যখনই আমি যাই এরকম প্ল্যাটফর্মে তখন আমার একটা বিষয় আমি খুব ফিল করি, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট মোর ইয়াং পিপল ফ্রম বাংলাদেশ টু কাম হিয়ার। আমার জায়গায় আমি হয়তো একা আছি বা একজন দুইজন আছি, সেই একজন দুইজন কেন আছি এখানে, 10 জন কেন নাই, 20 জন কেন নাই? হ্যাঁ, সো এই জিনিসটা আমাকে সবসময় স্ট্রাইক করে। দ্যাটস ওয়াই আমি যখন কোনো ইভেন্টে স্পিকার হিসেবেও যাই বা প্যানেলিস্ট হিসেবেও যাই, তখন একটা জিনিস আমি দেখি যে পাবলিক স্পিকিং ইভেন্টে বা কোনো সেশনে ট্রেনিং দিতে গেলে তখন আমি দেখি ফিমেল মানে কোনো স্পিকার আমি পাচ্ছি না, ফিমেল ট্রেনার আমি পাচ্ছি না। যারা আছেন তারা ইন্টারন্যাশনাল, তারা খুব হয়তো বাইরের কান্ট্রি। সো বাংলাদেশে আসলে আমি বলবো যে এই জিনিসটার একটা ঘাটতি আছে। অ্যান্ড আমাদের ইউথরা, আমি বলবো না যে তারা এক্সাইটেড না বা এনথুসিয়াস্টিক না, তাদের ইন্টারেস্ট আছে, তাদের এনথুসিয়াজমও আছে, কিন্তু হয়তো তারা সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না, যেটার কারণে তারা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল কিছু অ্যাফিলিয়েশনটা তারা মিস করছে বা ওই অপরচুনিটি পাচ্ছে না। সেখানে এভলিউশন 360 কাজ করছে। সো আমরা যেমন আজকেও ইউনেস্কোর একটা সেশন অ্যাটেন্ড করেছি। সো এখানে কিন্তু আমি একা অ্যাটেন্ড করিনি, এখানে আমার সাথে আরো 10 জন ছিল এভলিউশন 360 থেকে। তো তারাও সেম প্যানেলটা অ্যাটেন্ড করেছে, যেখানে ইকোসকের প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে, মোনা জো। সো আমি বলবো যে আমাদের এভলিউশন 360 থেকে আই ট্রাই মাই লেভেল বেস্ট। এটা আমাদের ওয়ান অফ দ্য মেইন গোল, যে আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টটা করা। উই ওয়ান্ট টু এম্পাওয়ার আর ইউথ, কারণ ইউথ এম্পাওয়ারমেন্ট করলেই একটা রেভলিউশন ক্রিয়েট হবে সোসাইটিতে এবং বাংলাদেশে। সো দ্যাট ইজ ওয়াই উই ওয়ান্ট টু এঙ্গেজ অ্যাজ মাচ ইয়াং পিপল অ্যাজ পসিবল এই জিনিসগুলোতে। ওকে। সো আপু, আপনি কি বিং এ উইমেন লিডার, আপনি কি কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন এরকম এই ভলান্টারি কাজগুলো করতে বা এই ধরনের কোনো মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলি, স্টুডেন্ট লেভেল থেকে যখন আপনি আসলেন, তো কোনো অবস্টেকেলের শিকার কি হয়েছেন কিনা? ওয়েল, ডেফিনেটলি আমি বলবো যে আসলে বিং আ সোশ্যাল এন্টারপ্রেনার, যেহেতু আমি একজন সোশ্যাল এন্টারপ্রেনার, অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারের কাজটাই হচ্ছে অবস্টেকল ফেস করা, ঠিক আছে, এক কথায় বলতে গেলে। সো আমাদের হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কাজেই হচ্ছে আমাদের এক এক ধরনের অবস্টেকল থাকে, মানে নট নেসেসারিলি একই ধরনের অবস্টেকল, এক একবার এক এক ধরনের অবস্টেকল আসছে। সো ওই অবস্টেকল গুলাকে ট্যাকেল করতে আমার দেখা যায় যে এক একবার এক এক ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়, এক একবার এক এক ধরনের স্টেপস নিতে হয়। সো আমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে প্রথমত একটা জিনিস ছিল যে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় ছিল। সো সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের এটা আমি বলবো যে কোনো সোশ্যাল এন্টারপ্রেনারের এই প্রবলেমটা ফেস করা হয়, যে যখন কেউ একজন বলে বাসায় যে আমি একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করছি বা আমি একটা নন প্রফিট অর্গানাইজেশন ক্রিয়েট করছি, তখন কিন্তু দে ডোন্ট অ্যাকচুয়ালি গেট দ্যাট দ্য সেম অ্যামাউন্ট অফ সাপোর্ট দে শুড, ঠিক আছে। সো এই জিনিসটা আমি বলবো একটা জিনিস, একটা চ্যালেঞ্জ আছে, যে সবার থেকে হয়তো সেম অ্যামাউন্ট অফ লাভ বা অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায় না, বাট অ্যাজ ইউ গ্র্যাজুয়ালি স্টার্ট টু ওয়ার্ক, আস্তে আস্তে দেখা যায় যে পিপল অল অ্যারাউন্ড ইউ স্টার্ট সাপোর্টিং ইউ। সো আই ওয়াজ লাকি বিকজ মাই প্যারেন্টস সাপোর্টেড মি ইনিশিয়ালি। তো এই কারণে একটা
এই জিনিসটা ভালো ছিল। অ্যান্ড আরেকটা প্রবলেম যেটা ফেস করেছি একদম শুরুর দিকে, সেটা হচ্ছে ফান্ডিং ইস্যু। বিকজ আমরা জানি যে আসলে বাংলাদেশি ইউথ অর্গানাইজেশনদের এত বেশি ফান্ডিং অপরচুনিটিস বা ডোনেশনের অপরচুনিটিসটা নেই। সো এটার জন্য অনেক কমপ্লেক্স প্রসেস আছে, অনেক কমপ্লেক্স প্রসিডিওর আছে। সো সেইগুলো করতে কিছু কমপ্লিকেশনস ফেস করা লেগেছে। এবং আমাদের দেশে একটা স্টিগমা আছে যে যখন আমরা দেখি কোনো ইয়াং মানুষ হচ্ছে এই কাজটা করছে বা কোনো একটা ইয়াং পার্সন হচ্ছে এই প্রজেক্টটা রান করছে, তখন দেখা যায় কোনো গভর্নমেন্ট অফিসিয়াল হোক বা যে কোনো অথরিটি হোক, সে হয়তো মনে করে যে বাচ্চা মানুষ কি করবে। হ্যাঁ, সো এই ধরনের একটা অ্যাটিটিউড আছে। সো যেটার কারণে, এই স্টিগমাটার কারণে কিছু প্রবলেমস ফেস করতে হয়েছে। বাট হাউ এভার উই হ্যাভ অ্যাকচুয়ালি সলভ দেম ইন আওয়ার ওন ওয়েজ। এবং আমাদের অর্গানাইজেশনের ইন্টারনালও কিছু প্রবলেমস হয়েছে। দেখা গিয়েছে যে আমাদের আমাদের রিক্রুটমেন্ট আমরা যখন করি তখন কিন্তু আমরা ইন্টারভিউ প্রসেসটা রাখি। ঠিক আছে, ইন্টারভিউ প্রসেসটা রাখি কারণ আমাদের অর্গানাইজেশনটা উই ওয়ার্ক ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এসডিজিস ডেফিনেটলি। সো ইকুয়ালিটিতে বিলিভ করতে হলে, মানে ইকুয়ালিটি নিয়ে কাজ করতে হলে ইউ হ্যাভ টু বিলিভ ইন দিস। আমি বিলিভই করি না কিন্তু আমি এটার সাথে কাজ করতে আসলাম, তাহলে কিন্তু জিনিসটা খুবই হিপোক্রিটিক হয়ে যায়। সো দ্যাট ইজ ওয়াই উই মেক শিওর টু টেক ইন্টারভিউ, যাতে করে আমরা বুঝতে পারি যে ওয়্যার ইয়োর লেভেল অফ বিলিভ ইজ, ওয়্যার ইয়োর লেভেল অফ থিঙ্কিং ইজ। সো ওই জিনিসটা আমরা ফার্স্ট এনশিওর করি। দেন এনশিওর করে আমাদের যদি মনে হয় যে না, দিস পার্সন ইজ উইলিং টু ওয়ার্ক এবং সে বিলিভ করে এই আইডিওলজিটা, তখন হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা তাকে রিক্রুট করি। কারণ এখন আজকাল দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিছু স্পেসিফিক আইডিওলজি সাপোর্ট করে জাস্ট বিকজ দেয়ার ওন বেনিফিট, মানে ফেমাস হওয়ার জন্য কিংবা একটা ইমেজ ক্রিয়েট করার জন্য আমি বলে দিলাম যে আমি ফেমিনিস্ট। হ্যাঁ, কিন্তু যখন দেখা গেল যে কয়েকদিন পরে হয়তো সে ওইটার এগেনস্টেই কিছু বলে ফেলছে। সো এই ধরনের হিপোক্রিটিক অ্যাটিটিউড যাতে না হয় সেটাও আমরা খেয়াল রাখি। সো এই তো আরো অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, হয়তো সবগুলো আজকে বলা পসিবল হবে না। আই এম প্রিটি শিওর ইউ আর অলসো আ সোশ্যাল এন্টারপ্রেনার, তুমিও কাজ করছো ওয়াইএসএসসি এভলিউশন 360, ইউ নো ভেরি ওয়েল যে কত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করে থাকি। সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস আপু আসে আমার মনে হয় সবাই ফেস করছে ফান্ডিং এর ইস্যুটাতে। সাস্টেনেবল করার জন্য সবকিছু আসলে ফান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আই হোপ আমাদের এই অপরচুনিটি আরো বৃদ্ধি পাবে। সো আপু, আপনি এই যে কাজগুলো করছেন, এখানে মানে আপনাদের ফিউচার প্ল্যানটা কি? যে আপনি 5 বছর পরে বা 10 বছর পরে এভলিউশনকে আসলে কোথায় দেখতে চান বা দেখেন? ওকে, প্ল্যান বেসিক্যালি অনেক আছে, বাট সিন্স এভলিউশন গত 4 বছর ধরে অনেক কিছু করেছে, অনেকভাবে অনেক ফিল্ডে কাজ করার চেষ্টা করেছে, অনেক ধরনের প্রজেক্টস করেছে। সো উই হ্যাভ অ্যাকচুয়ালি কাম আ লং ওয়ে ফ্রম আওয়ার ইনসেপশন। সো 2016 এবং 2020 এর কথা যদি আমি কম্পেয়ার করি, উই হ্যাভ কাম আ লং ওয়ে, বাট আই উড সে যে উই হ্যাভ আ লং ওয়ে টু গো। সো আরো অনেক অনেক বিশাল পথ আছে আমাদের। সো অনেক অপরচুনিটিস আমাদের এক্সপ্লোর করার ইচ্ছা আছে। সিন্স আমরা অলরেডি ইন্টারন্যাশনালি কাজ করছি কিছু, আমার ইচ্ছা আছে বেসিক্যালি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এভলিউশন 360 will actually be a name, will be a brand which represents বাংলাদেশ। সো যদি আমি বলি পৃথিবীর বুকে বাংলাদেশের একটা ছোট্ট টুকরা যদি আমি বলতে চাই, সেটা আমি এভলিউশনকে বানাতে চাই। অ্যান্ড এই অর্গানাইজেশনটা বেসিক্যালি এমন একটা অর্গানাইজেশন হবে যেখানে শুধুমাত্র অ্যাওয়ারনেস না, শুধুমাত্র অ্যাডভোকেসি না, সেগুলো তো থাকবেই, বিভিন্ন ক্যাম্পেইনসও থাকবে, বাট এটার পাশাপাশি উইমেন, সেটা ইয়াং উইমেন হোক, স্টুডেন্ট হোক কিংবা যে কোনো হাউসওয়াইফ হোক, তারা প্রত্যেকে এসে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অন্টারপ্রেনারশিপ অপরচুনিটিস বলেন বা জব অপরচুনিটিস বলেন, বিভিন্নভাবে তারা আমাদের সাপোর্ট এবং হেল্প নিয়ে আমরা যেন সেটা প্রোভাইড করতে পারি, তাদেরকে নিজের পায়ে দাঁড়া করার জন্য, তাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্স করার জন্য। সো ওই ধরনের সাপোর্টটা, ওই ধরনের অ্যাডভোকেসিটা, ওই ধরনের জিনিসগুলো, ওই অপরচুনিটিসগুলো আমরা বেসিক্যালি মানুষকে দিতে চাই। অ্যান্ড উই ওয়ান্ট টু মেক ডেফিনেটলি এভলিউশন 360 one of the largest NGO of বাংলাদেশ, এবং যাতে করে আমরা সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ পিপলকে হেল্প করতে পারি এবং তাদের যা যা দরকার সেই সাপোর্টটা তাদের পর্যন্ত পৌঁছতে পারি। সো দ্যাটস ইট, আই গেস। ওকে, সো আপু, লাস্টলি যে কোশ্চেনটা আমি করতে চাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে ইজ সোশ্যাল ওয়ার্কের চয়েস অর রেসপন্সিবিলিটি? সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রাফি। এটা আই থিঙ্ক এক একজন এক একভাবে অ্যান্সার দিবে এবং ইটস ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি বলবো যে অ্যাকর্ডিং টু মি ইটস এ রেসপন্সিবিলিটি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ইয়োর চয়েস
যে how you actually take this, whether you should take this responsibility or not. সো এটা একটা চয়েস প্রত্যেকের, কিন্তু আই উড সে যে এটা প্রত্যেকের রেসপন্সিবিলিটি। অ্যান্ড আমরা যতটুকু সোসাইটিকে আসলে দিচ্ছি, আমি বিলিভ করি তার থেকে দ্বিগুণ আসলে নিজের উপরে ফেরত আসে। ঠিক আছে, সো ওই মেন্টালিটিটা আমার অনেক আগে থেকে আছে। সো সেইভাবেই আই ওয়ান্ট টু সার্ভ দ্য হিউম্যানিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ মাই টিম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং আমি এটা বিলিভ করি যে আসলে সোশ্যাল ওয়ার্কটা কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য না। স্টুডেন্ট হোক কিংবা জব হোল্ডার হোক কিংবা যে কোনো প্রফেশনের মানুষ হোক, আই থিঙ্ক সোশ্যাল ওয়ার্কটা প্রত্যেকেরই ছোট বড় যেভাবে পসিবল কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত, কারণ সোসাইটিতে কন্ট্রিবিউট করলে ইউ উইল গেট দ্য ডাবল অফ ইট। এবং এটার জন্য দেখা যায় একটা প্রবলেম, যে আমাদের বাংলাদেশে দেখা যায় পড়াশোনার চাপটার জন্য হয়তো স্টুডেন্টরা এত বেশি ইন্টারেস্টেড থাকে না, ঠিক আছে, যে এই কাজগুলোতে। সো সেইটার একটা সলিউশন বের করে আমরা চেষ্টা করেছি একটা ইনোভেটিভ ওয়েতে সোশ্যাল সার্ভিসটা দেয় এভলিউশন 360 থেকে, যেটা আমরা হচ্ছে বেসিক্যালি যে আমরা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনও দিয়ে থাকি যে ইউ আর ডুইং দিস অ্যাক্টিভিটি, এই প্রজেক্টটা তুমি করছো বা এই সোশ্যাল ওয়ার্কটা, এই সোশ্যাল প্রজেক্টে তুমি কাজ করছো, ভলেন্টিয়ার হয়ে কাজ করছো। সো আমরা চেষ্টা করি তাকে একটা রেকমেন্ডেশন লেটার বা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন প্রোভাইড করতে, যেটা তার ক্যারিয়ারে তার সিভি এনরিচ করতেও অ্যাকচুয়ালি কাজে দিবে। সো এখানে তারও একটা লাভ হচ্ছে এবং সোসাইটির একটা লাভ হচ্ছে। সো ইটস আ উইন উইন সিচুয়েশন। সো উই ট্রাই টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। আচ্ছা, তবে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই টাইমটা কিন্তু আমাদের যারা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ যারা আসতে চায় বা যারা চেষ্টা করছে আসার নিজেদের কোনো স্টার্ট আপ ক্রিয়েট করার যেটা সোসাইটিতে বেনিফিট করবে, তো এটা অফলাইনে যারা আর কি সোশ্যাল এন্টারপ্রেনারশিপের জন্য আসছে তাদের জন্য কিন্তু একটা বড় একটা বাধা হিসেবে কাজ করছে। তো এই টাইমটাতে আসলে কোপ আপটা কিভাবে করা উচিত? আচ্ছা, আই উড সে ডেফিনেটলি অফলাইনে এখন কাজ করাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ যেরকম সিচুয়েশন আসলে বাংলাদেশের সিচুয়েশনটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি খুব খারাপ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আই উড সে যে নিজের সেফটিটাও মেনটেন করতে হবে, যথেষ্ট হাইজিন মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, যথেষ্ট প্রিকশন নিয়েই তাকে আসলে কাজ করা উচিত। এবং যারা নতুন সোশ্যাল এন্টারপ্রেনারশিপ করতে চাচ্ছে, যারা নতুন স্টার্ট করতে চাচ্ছে এরকম কোনো অর্গানাইজেশন, তাদেরকে আমি বলবো যে প্রথমেই তারা অফলাইন অ্যাক্টিভিটি না করে তারা যদি প্রথমে অনলাইনে কিছু ট্রাই করে, অনলাইনে কোনো ইভেন্ট বা অনলাইনে কোনো অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট করে, তাহলে আই থিঙ্ক দ্যাট উইল বি হেল্পফুল ফর দেম। কারণ অনলাইনে করাটা ইজ আ বিট ইজিয়ার দ্যান অফলাইনে করাটা, ঠিক আছে, কারণ অফলাইনে অনেক ধরনের দৌড়াদৌড়ি এটা সেটা অনেক কিছু করতে হয়। সো দ্যাট ইজ নট এভরিওয়ানস কাপ অফ টি। তো এই কারণে অনলাইন দিয়ে যদি শুরু করে তাহলে তাদের একটা ওয়ার্ম আপও হয়ে যাবে, তাদের একটা এক্সপিরিয়েন্সও হবে যে কাজগুলো আসলে কিভাবে হয় এবং প্রফেশনালিজমটা আসলে বিল্ড আপ হবে। সো আই উড সে যে দে শুড স্টার্ট স্লো। একবারেই যে অনেক বড় কিছু করে ফেলতে হবে এমন কিছু না, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই এক একটা স্টেপ দিয়ে পার হয়। সো গ্র্যাজুয়ালি তারা আস্তে আস্তে প্রোগ্রেস করবে। সো দ্যাট উইল বি মাই অ্যাডভাইস টু দেম। ওকে। কিন্তু আপু অনলাইনে যে ব্যাপারটা, মানে অনলাইনে কিন্তু সবাইকে রিচ করাটা খুব টাফ দেখা যাচ্ছে। যাদের এখন যেহেতু এই টাইমটা খুবই একটা মানে সমস্যার মধ্যে যাচ্ছে, সবাই ফিনান্সিয়ালি হোক বা মেন্টালি হোক, তো অনলাইনে সবাইকে রিচ করাটা একটু ইম্পসিবল মনে হয় না? যে আমি একটা লার্জার কমিউনিটিকে টার্গেট করছি, আমাদের টার্গেট অডিয়েন্সটা তো একটু কমে যাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে যদি অফলাইনে কোনো কাজ করার ইচ্ছা থাকে, যে ফর এক্সাম্পল আমরা যেরকম কোভিড এফেক্টেড মানুষজনকে হেল্প করছি, এটা তো ডেফিনেটলি আমাদের অফলাইনেই করতে হবে, তাদের বাসায় যেয়ে তাদেরকে খাবারটা পৌঁছে দেয়া। সো এই ধরনের অ্যাক্টিভিটি যদি হয় তাহলে আমি বলবো যে তাদেরকে একটা স্পেসিফিক প্ল্যান বা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেটা হচ্ছে লোকালাইজেশন স্ট্র্যাটেজি। সো আমরা লোকালাইজেশন স্ট্র্যাটেজি বলতে যেটা বুঝি যে ভলেন্টিয়াররা তো এক একজন এক এক এরিয়াতে থাকছে, ঠিক আছে। সো তাদেরকে এমন ভাবে যদি আমরা ভাগ করে দেই যে আমি ফর এক্সাম্পল আমি একটা বিল্ডিং এ থাকছি এবং আমার বিল্ডিং এ আমার পুরো অ্যাপার্টমেন্টে যত ইয়াং ছেলে মেয়ে আছে তারা আমরা একত্রিত হলাম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এবং আমরা আমাদের যে এলাকা সেটা আমরা কভার করব, আমরা কোনো অন্য এলাকায় যাব না। এবং সিমিলারলি এরকম কয়েকটা জোনে যদি আমরা ভলেন্টিয়ারদেরকে এরকম ভাগ করে দিই তাহলে হবে কি যে মানে মোবিলিটিটাও আমাদের ইজিয়ার হয়ে যাবে এবং আমরা একই সাথে বেশি মানুষকে রিচ করতে পারবো, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স এবং মেনটেনিং অল দ্য প্রিকশন। সো লোকালাইজেশনটা আই থিঙ্ক এখানে ভালো কাজ করবে।
সো পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ডটাকে আপনি কিভাবে দেখেন? হোয়াট টু এক্সপেক্ট? Well, post-pandemic world is going to be very different and difficult as well. ঠিক আছে, যে এখন আমরা অলরেডি দেখছি যে চাকরির ক্ষেত্রে অনেক অপরচুনিটিস কমে গেছে, দেন অনেকে চাকরি হারিয়ে ফেলছে। ঠিক আছে, অনেক একটা রিসেশন পিরিয়ডও চলে আসছে। অ্যান্ড আগে যেরকম জব সার্কুলারগুলো হতো, এখন কিন্তু এত বেশি জব সার্কুলার হচ্ছে না। ঠিক আছে, অনেক কোম্পানি রিক্রুট করা বন্ধ করে দিয়েছে। সো এই সবগুলো চ্যালেঞ্জ মাথায় রেখে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইটস গোনা বি হার্ড। দ্য নিউ নর্মাল ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ইয়াং যারা, তাদের জন্য, ইয়াং জেনারেশনদের জন্য। ঠিক আছে, অ্যান্ড যারা মাত্র গ্র্যাজুয়েশন করছে বা করবে, তাদের জন্য ইটস গোয়িং টু বি আ ভেরি কম্পিটিটিভ মার্কেট। সো এই কারণে আমি যেটা বলবো যে একটা ইজি ওয়ে নিজেকে প্রিপেয়ার করার জন্য, ওই টাইমটার জন্য, পোস্ট প্যান্ডেমিকের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য যেটা করতে হবে আমাদের ইয়াং সোসাইটি বা ইয়াং জেনারেশনকে, সেটা হচ্ছে যে দে হ্যাভ টু এনরিচ দেয়ার স্কিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটুকু সম্ভব নিজের বিভিন্ন ধরনের স্কিল, বিভিন্ন ধরনের সফট স্কিল হোক, হার্ড স্কিল হোক, বিভিন্ন ধরনের স্কিল শিখে আসলে নিজেকে প্রস্তুত করা, নিজের এমপ্লয়াবিলিটি স্কিলগুলো বাড়ানো, যে কোনো জবে যাতে সে ইজিলি অ্যাডজাস্ট করতে পারে এবং যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জ যাতে সে হচ্ছে গিয়ে মানিয়ে নিতে পারে। সো ওই ক্ষেত্রে আমি বলবো স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটিগুলো কাজে লাগানো উচিত, যেটার কারণে আমরা এভলিউশন 360 থেকেও কিন্তু স্কিল ডেভেলপমেন্টের অনেক সেশনস নিয়ে থাকি। বেশ কিছু ফ্রি সেশনস আমরা অলরেডি নিয়েছি, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল এবং আরো কিছু জিনিসের উপর। সামনে আমি একটা গুড নিউজ দিব অডিয়েন্সকে, যে সামনে আরো কিছু স্কিল ডেভেলপমেন্ট সেশনস আসছে এবং সেটা পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনকে মাথায় রেখেই আমরা স্ট্রাকচার করছি। কিছু বেসিক জিনিস যেগুলো প্রত্যেকটা ক্যারিয়ারে বা প্রত্যেকটা প্রফেশনে দরকার হয়। সো এরকম কিছু জিনিস নিয়েই আমরা আসবো। সো ইউ ক্যান স্টে টিউনড ফর দ্যাট। তো আপু, আপনার একদম লাস্ট দিকে চলে এসেছে আমাদের এই অনুষ্ঠানটার। তো লাস্টলি আপনার যদি আমাদের ওয়াইএসএসসি এর অডিয়েন্সদের উদ্দেশ্যে, বা এখন যারা আপনার অনেক ওয়েল উইশারকে আমি দেখতে পাচ্ছি আপনাকে দেখছে এই সেশনটাতে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। ওকে, অলরাইট। সো আই উড সে ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ যারাই আজকে দেখছেন লাইভটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে, আমার পরিচিত অনেকে, আমার জুনিয়র্স অনেকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডেফিনেটলি আমার পুরো এভলিউশন 360 টিমকে আমি থ্যাংক ইউ বলবো ফর স্টেইং উইথ মি, ফর সাপোর্টিং মি থ্রু আউট দ্য জার্নি। আসলে এভলিউশন, যেটা বললাম আমি, 4 বছরের জার্নিটা আসলে ইট ওয়াজ নট ইজি, এবং তারা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এখন ওয়ান অফ দ্য লিডিং ইউথ অর্গানাইজেশন হতে পারতাম না। সো থ্যাংকস টু দেম ফর দিস। আমি বলবো তাদের ডেডিকেশনটাই বেশি আমার থেকে। আর ডেফিনেটলি ওয়াইএসএসসি কে আমি হোল হার্টেডলি থ্যাংকস বলবো। ওয়াইএসএসির সাথে আমরা বেশ অনেক আগের থেকে অনেক ধরনের ইভেন্ট করেছি, কোলাবোরেশন করেছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু ওয়াইএসএসসি। And definitely you, Rafi, you've been doing a great job hosting different episodes. খুব সুন্দর করে করছো প্রত্যেকজন গেস্টের সাথে। অ্যান্ড আমি সবার উদ্দেশ্যে আরেকটা জিনিস বলবো যে অনেকে দেখছি কমেন্ট করেছে, সো সেজন্যই বলা যে আমাদের এভলিউশন 360-তে আমরা 2020-তে রিক্রুটমেন্ট শুরু করেছি। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক, যদি তোমরা কেউ জয়েন করতে চান তাহলে ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই, আমরা পরবর্তী প্রসেসে উইল কন্ট্যাক্ট। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। ওকে, সব আপনাদের রিক্রুটমেন্টের যে ব্যাপারটা, এটা কি যে কেউ অ্যাপ্লাই করতে পারবে নাকি শুধু স্টুডেন্টরা, বা কোনো এজ লিমিট আছে কিনা? এজ লিমিটটা হচ্ছে 14 বছর থেকে 35 বছর পর্যন্ত। সো দ্যাটস দ্য এজ লিমিট আর কি। বেসিক্যালি আমরা ইউথ একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করছি। সো যেহেতু ইউথ সেন্টার্ড আমাদের ইভেন্টটা এবং আমাদের অর্গানাইজেশনটা, সেই ক্ষেত্রে আমরা ইউথদের নিয়েই কাজ করছি। ওকে, সো লাস্টলি থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে টাইম দেওয়ার জন্য, আমাদের শোতে আসার জন্য। হোপফুলি আমরা একসাথে আরো ভালো ভালো কাজ করবো ফিউচারে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং এ ভেরি গ্রেট মেন্টর। I personally I personally found you as my mentor since I got admitted into the university. So hopefully you are, I mean, আপনি অনেককেই মেন্টরশিপ দিচ্ছেন আর কি, পার্সোনালি অ্যাজ এ younger brother or younger sister. So hopefully it continues, and good luck for your future activities. Thank you so much, Rafi. It was really nice having you, and good luck, and thanks to YSCC once again. Thank you. সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন আমাদের এই আজকের তারুণ্যের
চতুর্থ পর্বে আমাদের সাথে ছিলেন। সবাইকে কামনা জানিয়ে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আশা করছি আপনারা নেক্সট এপিসোডে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে।